না, আওয়ামী লীগ করা যাচ্ছে না। আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে জেলে দেওয়া হচ্ছে। আমি বলি জামাতের যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে কি, জামাত হলো রাজাকার, আমার কথাটা হলো ওইখানে। আর আপনি হলেন, আমি হলাম স্বাধীনতার পক্ষের শক্তি, আমি তাকে কখনোই নিব না। এটা জেনারেল কমেন্ট নয়। সুন্দর রাষ্ট্রকে জর্জরিত করে দিচ্ছে, একটা গার্বেজ বানিয়ে দিয়েছে, আর সেই গার্বেজের মধ্যে থাকি আবার বলতে আমি আপনার স্টেটমেন্টকে যদি ভাই ডিকোড করি, একটা সুন্দর রাষ্ট্র যেটি শেখ হাসিনার হাতে ছিল সেটি জর্জরিত করে দিচ্ছে প্রফেসর ইউনূস, এই তো দাঁড়ায়। সুতরাং এই কথাটা আরেকটা স্টেপ এগিয়ে আপনি ওটা বলতে পারেন যে আপনার শেখ হাসিনাকে ফেরত চান, আপনি আরেকটা স্টেপ এগিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা বলতে পারেন। নো, এটা আপনি বলতেই পারেন। দেশটা গার্বেজ যদি না হয় তাহলে দেশের মানুষ কেন রুখে দাঁড়িয়েছে? রুখে দাঁড়িয়েছে, ভোট দিতে পারে নাই, আর এখন হয়েছে যে ভোট দিও না, তাই দাঁড়িয়েছে না। কথা বলছে ভোটের জন্য রাজনীতি, ভোটের জন্য নয় শুধু। আর এখন ভোট কিভাবে শুধু যদি ভোটের জন্য? 1971 সালে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশন ছিল না, তার মানে শূন্য থেকে শুরু করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা নির্বাচনী ব্যবস্থা আপনারা 15 বছরে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যেখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই। বাংলাদেশ দালে নির্বাচনের আগে যারা যেগুলো হয়েছিল সেগুলো সব অবৈধ নির্বাচন হয়েছে। শেখ হাসিনার ওই 3 আমলের আগে যে নির্বাচন হয়েছিল সেগুলো কোন আইনে হয়েছিল? শেখ হাসিনার 4 আমলের সরকার 57টা সেনা অফিসার একটা স্বাধীন দেশে কিভাবে মারা যায়? তারপরে সেনাবাহিনী চুপচাপ বসেছিল। আমরা দেখছি ছোটবেলায় একটা আর্মি অফিসার যদি কোথায় ইনসাল্ট হয়েছে সেই এলাকা চুইসে বেড়াইছে, আর 57টা অফিসার মারা গেছে, গোটা সেনাবাহিনী চুপচাপ বসা ছিল। শেখ হাসিনার 4 আমলের নির্বাচন বিতর্কিত নির্বাচন, এগুলি কোনো নির্বাচন নয়। এর বাহিরেরও বহু নির্বাচন নিয়ে দেশে প্রশ্ন আছে। তাহলে কিছু ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না, অধিকাংশ ক্ষেত্রেই ছিল না। এই দেশের প্রতিষ্ঠান দাঁড়ায়নি। এটা তো ডক্টর ইউনূস শুধু আপনার পার্সোনাল আগ্রহের জায়গা থেকে বা পার্সোনাল আপনার কোনো ক্ষোভ থাকতে পারে, সেখান থেকে আপনি বলতে পারেন। তো 111-এর ফখরুদ্দিনের পাশে যে জেনারেল সাহেব ছিলেন তখন মাটি কাঁপতো, আর এখন যে ইউনূস সাহেবের পাশে যে আর্মি চিফ আছেন, আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, মাটি কেন কাঁপে না? একটা বিষয় আসলে দেখলাম যে 111, এই যে আনিস আলমগীর ভাই বলছে 111-এর সরকার দেখিয়ে গেছে দৃশ্যমান অনেক কিছু, আর এই সরকার ব্যর্থ। এই সরকার বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আর আসে না। শুরুতে আনিস আলমগীর ভাই আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের 5ই আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে যে ঐক্য বা ফেসিবাদের বিরুদ্ধে যে ঐক্য দেখেছি, 5ই আগস্টের পরে নানা ইস্যুতে সেই ঐক্যে ফাটল ধরেছে, বিভাজন শুরু হয়েছে। এই বিভাজন চলমান রেখে একটি সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব? সাথে এই প্রশ্নটি একটু যুক্ত করে দিয়ে, সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, সরকার যা ভাবছে, সেটিও সুষ্ঠু নির্বাচন বা একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কতটুকু অনুকূল পরিস্থিতি তৈরি করবে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক যা আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে। আপনি বিভাজন কোথায় দেখছেন? আমি তো কোনো বিভাজন এখানে দেখছি না রাজনৈতিক দলগুলোর মধ্যে। যে বিএনপি, তারপর জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং আরও যারা আছেন এখানে, তাদের মধ্যে কিসের বিভাজন? যেগুলো হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক মতদ্বৈধতা। এটা তো হইতেই পারে, এটা যদি না হতো তারা তো একদল হতো। এখন আপনি যদি মনে করেন যে শেখ হাসিনার আমলে যেটা 5 আগস্টের আগে যে রাজনীতি ছিল সেটা এখন থাকবে, সেটা কিভাবে সম্ভব? কারণ আওয়ামী লীগকে তো আপনি আইন করে না, আমি বলবো যে একটা অভিযোগ দিয়ে আপনি আদালতে গিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন, যেটা আমি মনে করি যে মানে অদ্ভুত ধরনের একটা। সেটা আদালতে না, এটা কার্যক্রম নির্বাহী আদেশে, সেটি নির্বাহী আদেশে করে দিয়েছেন। তারা তো তাদের নির্বাহী আদেশে করছেন, তাদের তো বিচারই হয় না, বিচারের আগে তাদেরকে রায় দিয়ে দিয়েছেন যে এরা থাকবে না, তাদের তাদের যেহেতু নিবন্ধন নাই তারা কার্যক্রমও করতে পারবে না। যাই হোক, সেটা একটা বিষয়। আপনি একটা রাজনৈতিক দলকে পুরো কার্যক্রম থেকে আলাদা করে দিয়েছেন। ওই আলাদা করে আপনারা অতীতে যারা সেই দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন লড়াই করছেন। তো তারা যখন লড়াই করে, এখানে তো এক দলের ইলেকশন হচ্ছে না, তাহলে সামনে যে নির্বাচন আছে সেখানে কে কিভাবে জয়ী হবে, মসনদে যাবে, তাহলে সেই লড়াই তো থাকবে। এটা তো একটা আদর্শিক লড়াই শুধু নয়, এটা হচ্ছে যে ক্ষমতার লড়াই। এই ক্ষমতার লড়াই তো খুবই, আমি মনে করি যে এটা খুবই হেলদি। এখানে কোনো অন্য কোনো ইয়ে তো আমি দেখছি না। বরং একটা জিনিস আপনি বলতে পারেন যে বিএনপির ছত্রছায়া যারা ছিল অতীতে, তারা এখন বিএনপিকে ছত্রছায়া মানে আন্দোলনে, যুগপৎ আন্দোলনে যারা ছিল, ও ছত্রছায়া বলবো আমি। আচ্ছা, যুগপৎ আন্দোলন যেটা, সেটা ছত্রছায়া। বিএনপি ছত্রছায়া ছাড়া
ওই সমস্ত রাজনৈতিক দলগুলো মেইন স্ট্রিমও আসতে পারতো না, এমন এক অবস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করার প্রেক্ষিতে তাদের শক্তি অনেক বেড়েছে, সেই শক্তিতে তারাও বলিয়ান ছিল। তো বিএনপির কাছ থেকে এক ধরনের সহযোগিতা তারা দীর্ঘদিন থেকে পেয়ে আসছে। সেই পেয়ে আসার পর এখন যে পরিস্থিতি সেটা এখন তারা বিএনপির বিরুদ্ধে যেতে চায়, কারণ বিএনপি এককভাবে ক্ষমতা নিতে চায়, আগের মতো তো তাদেরকে ক্ষমতায় স্টেক হোল্ডার বানাচ্ছে না। তো স্বাভাবিকভাবে বিএনপির বিরুদ্ধে তাদের অভিযোগ থাকবে। এবং আরেকটা জিনিস, বিএনপি যে রাজনীতি অতীতে করেছে সেই রাজনীতি এনটি আওয়ামী লীগ রাজনীতি ছিল। তো এখন তো এনটি আওয়ামী লীগ রাজনীতিতে বাংলাদেশে কি, এনটি আওয়ামী লীগ রাজনীতি হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে না থাকা, কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধকে ইয়ে করা, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে আফল করে কেন, সেটা এক ধরনের জ্বালা। এনটি আওয়ামী লীগ রাজনীতির মধ্যে হচ্ছে ভারত বিরোধিতা। তো এখন এই প্রেক্ষিতে আপনি যদি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দলটা গঠন করেছে স্বাধীনতার সঙ্গে তার জড়িত, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম ফিগার একটা দল। আরেকটা অন্যতম ফিগার আমাদের জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের, এই দলটাও জিয়াউর রহমানকে সামনে রেখে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে তারা দাবি করেন এবং তাদের কার্যক্রমও স্বাধীনতার পক্ষেই আছে এখনো পর্যন্ত। তো এখন একটা স্বাধীনতার পক্ষে মেইন যে রোল যারা প্লে করতো, যারা মেইন দাবিদার ছিল, তারা যখন চলে যায় তখন এনটি আওয়ামী লীগ বা এনটি ভারত রাজনীতি করবে যারা, তাদের কাছে তো আর কোনো ইস্যু নাই। তারা সেই কারণে বিএনপি শেষ করে দিচ্ছি, তারা এই কারণে বিএনপিকে টার্গেট করে, বিএনপিকে ভারতীয় দালাল বানায়, বিএনপিকে স্বাধীনতার মানে পক্ষ শক্তি হিসাবে তারা আক্রমণ করে। এই যে জিনিসটা আমি মনে করি যে এগুলো তো রাজনৈতিক খেলার একটা অংশ, ক্ষমতার খেলার একটা অংশ। এটা তো বড় কোনো ধরনের বিভেদ আমি দেখি না। বিভেদ শুধুমাত্র তখন হতে পারে যখন আওয়ামী লীগ এখানে ইলেকশন করার সুযোগ পাবে। আপনি যখন দেখবেন যে সুরসুর করে তখন এক সুরে কথা বলবে এরা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ যখন অনুপস্থিত, তাহলে তাদের যে এখনকার রাজনীতি সেটা খুবই খুবই যৌক্তিক এবং আমি মনে করি যে এটা কোনো সমস্যা মানে এখানে নিয়ে আপনি আসলে কোনো বিভাজন দেখছেন না, মতের বিরোধ দেখছেন, মতের বিরোধ দেখছেন। ফয়জ আহমেদ ফজবে আসতে চাই যে প্রয়োজন সরকারের পলিটিক্যাল উইজডম, তাহলে এই যে ঝুঁকির প্রসঙ্গ আছে নির্বাচন, বিচার বা সংস্কারে, সেটি কোনোটাই থাকবে না এবং এই পলিটিক্যাল উইজডম দেখাতে পারলেই সরকার সকলের মধ্যে একটি ঐক্য থাকবে। মতের পার্থক্য থাকতে পারে বাট ঐক্য থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। সব সহালোচকের শুভেচ্ছা। আমার কাছে মনে হয়েছে আপনি শুরু করার সময় যে স্ক্রিপ্টে শুরু করেছেন এটা পুরনো। কেন মনে হয়েছে? আপনি যে সংশয়ের কথা বলছেন, আপনি ইভেন পলিটিক্যাল পার্টিগুলির কারো কারো রেফারেন্স দিয়ে যে অভিযোগের কথা বলছেন, সেগুলি কমপক্ষে 3, 4, 5 দিন, কোনোটা 1 সপ্তাহেরও বেশি পুরনো। এই কারণে বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, রাজনীতি এগুলি প্রতি ঘন্টায় পর্যন্ত পরিবর্তন হচ্ছে, প্রতি 24 ঘন্টায় সিনারি পাল্টে যাচ্ছে। কোনটা পুরনো একটু বললে ভালো হতো। সেই জায়গায় আপনি এই যে সংশয়ের কথা বলছেন না, অন্তত গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমরা কোন পলিটিক্যাল পার্টির কোন নেতৃত্বের মুখে নির্বাচন নিয়ে একটিও সংশয়ের কথা শুনিনি, একটিও না। দেখুন, আর ওভারঅল যদি আপনি একটা সংশয়ের কথা বলেন, যে অনিশ্চয়তার কথা বলেন, সেটা পুরো জাতি হিসেবে আমরা একটা বিষয়ে সচেতন। সেটা রিসেন্ট টাইমে পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব যখন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকেও পলিটিক্যাল পার্টির লিডারশিপের সঙ্গে ওনার যে আলোচনা হয়েছে, সরকারের এবং পলিটিক্যাল পার্টিগুলির এই জায়গায় একটা ঐক্যমত্য রয়েছে যে আমাদের টোটাল নির্বাচন প্রক্রিয়াটা যেভাবে এগোচ্ছে, এটাকে ভণ্ডুল করার জন্য নানান ধরনের অপতৎপরতা আছে। সেটা একদম সুনির্দিষ্ট, এখানে যারা পতিত স্বৈরাচার তাদের এই চেষ্টাটা আছে। এই কারণে তারা কখনো কখনো কোনো ঘটনা, ধরুন সেটা দুর্ঘটনা যদি হয়, সেটা থেকেও সুযোগ নিচ্ছে। লেটেস্ট এক্সাম্পল হচ্ছে মাইলস্টোনের ঘটনায় তারা ব্যাপক গুজব ছড়িয়ে পুরো পরিস্থিতিটাকে একটা বাজে দিকে আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আবার কখনো কখনো এরা নিজেরা ঘটনা ঘটিয়েও ষড়যন্ত্র করবে। সুতরাং এই জায়গায় আমাদের যে সতর্ক থাকার জায়গা, যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সরকারের জায়গা থেকে সরকার সতর্ক থাকবে। একই সঙ্গে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলি এই বিষয়ে সজাগ থাকা। এখন পলিটিক্যাল পার্টি তো বিএনপি তো বলছে, বিএনপি চেয়ারম্যান বলছে যে ফেসিবাদী অপশক্তির একটা উত্থান, চেয়ারপারসন যে উত্থান ঘটার একটা যথেষ্ট সুযোগের কথা তারা বলছেন, ষড়যন্ত্রের কথা। ডেফিনেটলি এটা আজকে বলেছেন, উনি খুব ব্রাইটলি পয়েন্ট আউট করেছেন। হ্যাঁ, উনি নির্বাচনী অনিশ্চয়তার কথা বলেছেন, তা নয়তো নিশ্চয়ই ফেসিবাদী এই শক্তির উত্থানের সম্ভাবনা। আমি আমাদের দেশে সব সময় নির্বাচনের যখন একটা পরিবেশ থাকে, দেশ যখন নির্বাচনমুখী, সেই সময়কার
সময়টা খুব সেন্সিটিভ থাকে, খুবই স্পর্শকাতর। আপনি তো আওয়ামী লীগের মতো এক দানবের কথা বলছেন, তখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র যারা মানে অপশক্তি আছে তারাও নানানভাবে সক্রিয় হয়ে ওঠে নির্বাচনকে ঘিরে। আপনি দেখবেন নির্বাচনকে ঘিরে বিশেষ অভিযান পরিচালনা করতে হয়, অস্ত্র উদ্ধারের জন্য, এটার জন্য, ওইটার জন্য। সেই বাস্তবতায় বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন, উনি খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন। উনি বাংলাদেশের এই মুহূর্তের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ পলিটিক্যাল পার্টি, তার সরাসরি নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার কিছু মানে ওভারঅল পলিটিক্যাল রেসপন্সিবিলিটি আছে, শুধু নিজের দল নয়। এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি মনে করি এটা সবগুলি পলিটিক্যাল পার্টির জন্য এক ধরনের বার্তা। সুতরাং এই জায়গায় আপনি যে অনিশ্চয়তা বা সংশয়ের কথা বলছেন, এটা আমার কাছে খুব বেশি এই মুহূর্তের আলোচনায় যৌক্তিক নয়। ঝুঁকির প্রসঙ্গ সাইফুল হক ভাই ঝুঁকির প্রসঙ্গ বললেন যে বেশ কিছু এটা নির্বাচনের গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ঝুঁকি আছে, আমি যতটুকু নির্বাচনকে বুঝি। এটা নির্বাচিত হয়ে যাওয়া একটা সরকারের জন্য ঝুঁকি আছে। শেখ হাসিনা 2024 সালে যখন নির্বাচনটা সেরে ফেললেন, অনেকেই ধরে নিয়েছে এই হাসিনার আর কোনোভাবেই বিদায় করা সম্ভব নয়। খুব অল্প সময়ে তিনি বিদায় হয়েছেন। সুতরাং ঝুঁকির জায়গাটা যদি আপনি বলেন, এটা সব সময় থাকে। আমি আপনাকে একটা কনক্লুশনে আসি, আপনার সুবিধা হবে। সাইফুল ভাই যেটা বলেছেন যে বিচারের বিষয়ে দৃশ্যমান হওয়া, দেখুন এখানে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়ের যত আলাপ হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কেউ, আমি যদি একদম ফরমেশনটা বলি, কেউ বিচার, সংস্কার, নির্বাচন এভাবে শুনতে বা বলতে পছন্দ করেন, কেউ সংস্কার, বিচার, নির্বাচন এই ফরমেশনে শুনতে পছন্দ করেন, আবার কেউ নির্বাচন, সংস্কার, বিচার এভাবে শুনতে পছন্দ করেন, তাই তো? কিংবা যার যেভাবে সুবিধা হয় সেভাবে প্রসঙ্গগুলোকে সাজিয়েছেন। আপনার আর আমার বক্তব্য একই কিনা? সুতরাং এই জায়গায় আমরা বিচারের বিষয়ে যদি বলি, বিচারের যেই ধারায় অগ্রগতি হচ্ছে, এখানে বিজ্ঞ দুজন আইনজীবী আছেন, যে ধারায় অগ্রগতি হচ্ছে এর চেয়ে বেশি আপনি প্রত্যাশা করা উচিত নয়। অবিচার যেন না হয় শেখ হাসিনার প্রতিও, তার আইনি অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুতরাং বিচারটা ঠিকঠাক এগোচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কনফিডেন্স বিচার নিয়ে যথেষ্ট তৈরি হয়েছে। সংস্কারের বিষয়ে ভাইয়েরা নিয়মিত সংস্কার জন্য যে ঐক্যমত্য কমিশন, সেখানে সময় দিচ্ছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। অনেকে পলিটিক্যালি এটাকে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, কেউ কেউ পারছেন না, কেউ কেউ পেরেও স্বীকার করছেন না। আমি বলে রাখি, যেই জায়গাটায় বসে ওনারা আলোচনাটা করছেন, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো না কখনো একটা ঐতিহাসিক স্থান হিসেবে পরিণত হবে। সুতরাং সংস্কারের জায়গাটা হচ্ছে, আর নির্বাচনের যে প্রশ্নটা, সেটা নিয়েও কোনো সংশয়ের জায়গা, মানে এই প্রসঙ্গ সংশয় কিংবা আরো কোনো ঝুঁকি কি আছে সেটা নিয়ে বিস্তারিত সরকারের যে ভাবনা, সেটি নিয়ে পরে আমরা শুনছি। ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু হেনা রাজ্জাকি ভাই, যেটি বাংলাদেশ যাতে কোনোভাবে না হারে, তার আশঙ্কা হলো দুই একটি রাজনৈতিক দল জিতে যেতে পারে প্রসঙ্গগুলো উত্থাপনের কারণে, কিন্তু বাংলাদেশ হেরে যেতে পারে, এরকম একটা শঙ্কার কথা বলছেন। আপনি কিভাবে দেখছেন? জনগণ হারলেই দেশ হারে, জনগণ যদি হাইরে যায় তাহলে দেশ হারে। আমি একটা কথা বলি ভাই, একটা কথা, পিআর পদ্ধতিটা নিয়ে আসছে। জি, মঞ্জু ভাই বলেছেন, এই যে পিআর পদ্ধতিটা উনি আনলেন, পিআর পদ্ধতির, আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষ বিপক্ষের লোক না, আমি বলছি আলোচনা হলো পিআর পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলেই কারো ভোট বিফলে যায় না, নাম্বার 1। নাম্বার 2, সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি যাবে, মাঠে আন্দোলনটা থাকবে না, সব আলোচনা সংসদে হবে। আবার সরকার একটু দুর্বল হয়। এখন আপনি আসেন, যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি, যে সংস্কারগুলো হবে, যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে, সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী 2 বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে, এরকম কথা আছে। পরবর্তী 2 বছরের মধ্যে যদি হয়, আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয়, একটা দল চলে যাবে পার্লামেন্টে, তখন বাকিরা যে স্বাক্ষর করলো, যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব, তারা তো থাকবেই না। তারা তো বলছেন যে বাস্তবায়নের জায়গাটা অনিশ্চিত হয়ে যাবে, হবেই না। আমি নিশ্চিত করে দিচ্ছি, আপনি কোন অবাস্তব, আমি বলে দিচ্ছি হবেই না, নাম্বার 1। তাহলে এই জায়গাটা রাজ্জাকি ভাই প্রশ্নটা রেখে যায়, এই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আলোচনা করেই তো আসলে সেই চূড়ান্ত প্রতিবেদনটি জাতীয় ঐক্যমত্য কমিশন দিবে, তাহলে হবে না কেন বলছি, একটা পার্ট তো বলে ফেললাম, যেটা বলছি। জি, আনিস আলমগীর ভাই যেমন একটা কথা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে হলো ক্ষমতার লড়াই। ইনফ্যাক্ট আমি এডমিট করি এটা ক্ষমতার লড়াই, এখানে আদর্শের লড়াই নাই। ক্ষমতার লড়াই যেখানে, সেখানে আদর্শের লড়াই থাকে না। এবং এই কারণে আমাদের ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক, এবং ক্ষমতায় যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক।
আমি অতীত যা দেখছি অন্তত 2-3টা নির্বাচন ছাড়া, যেগুলো 91, 96, 2001 এই পর্যন্ত যদি বলি, বাকিগুলো হইলো যাওয়ার পদ্ধতিটাও জোরপূর্বক। তার মানে সেন্টারে মারামারি হয়। এটার মানে কি? এটা মানে যাইতে হবে। আর যাওয়ার পর টিকে থাকাটাও জোরপূর্বক। বিগত 16 বছরে আমরা তাই দেখছি। তার মানে কি যাওয়া আসা 2 পর্বে মারামারি? ইনশাল্লাহ। আমার দেখা, আমি কেউ তো দ্বিমত করতে পারে, বাট আমি যেটা দেখছি সেটা বলছি। 3 নম্বর আসেন, আদর্শ বলতে কিছু নাই। কোন রাজনৈতিক দলের যদি আমি বলি ক্ষমতায় যারা ছিলেন পরীক্ষিত, যারা পরীক্ষা দেয় নাই তাদের কথা ভিন্ন, তারা বলতে পারবে আমি অনেক ভালো। কিন্তু যারা পরীক্ষিত তাদের কথা যদি আমি বলি, আপনি উপরে উঠতে হলে নাগালে না পাইলে কিন্তু ল্যাডার বা সিঁড়ি লাগে, মই। বাংলাদেশের পরীক্ষিত যে 2টা দল, এই পরীক্ষিত 2টা দল কিন্তু রাজাকার নামের যে দলটা তাকে ব্যবহার করছে। আপনি যখন বলবেন আপনি মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করেন, তখন আপনি মই হিসাবে তাকে কিভাবে ব্যবহার করেন? তখন বলেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আপনার বাসায় গিয়া, এটা মনে হয় শুধু বাংলাদেশে আছে। আমি বলি, আপনি বাসায় গিয়া আপনার ছেলের সাথে, যার বয়স 18-20 হয়েছে, সকালে এক পদের কথা বললেন, বিকালে আর এক পদের কথা বললেন, পরশুদিন আর এক পদের কথা বললেন, আপনি যত বড় সাহেবিয়ান ঘরে ঢুকতে দিবে না। বাট রাজনীতিতে আমরা এটা আরামসে বলি কি, পলিটিক্যাল লিডাররা সকাল বিকাল কথা পরিবর্তন করতে পারবে। ইট হ্যাজ দ্য বিগিনিং, ইট হ্যাজ নো এন্ডিং। পলিটিক্সে শেষ কথা বলতে কিছু নাই। আপনি যদি জামাতের সাথে নিয়ে ক্ষমতায় যান, তাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, তখন তার গায়ে ঘ্রাণ পান। রাজনৈতিক বাস্তবতা নামক যে একটা বিষয় আছে, সেটাকে আপনি স্বীকার করেন? কোনটা? রাজনৈতিক বাস্তবতা, পলিটিক্যাল রিয়ালিটি আপনি স্বীকার করেন কিনা? কোন পলিটিক্যাল রিয়েলিটি? মানে এই তো আদর্শবিহীন। আমার যখন যা মন চাইবে তখন তা করব উপরে যাওয়ার জন্য, ক্ষমতার লড়াই। এই যদি হয়, আমি আস্থা রাখবো কিভাবে? কথার কথা বলছি আপনাকে। এই যদি হয় বৈশিষ্ট্য, তাহলে আজকে যে সংলাপগুলো হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এইগুলা নেক্সট পার্লামেন্ট যখন আসবে তার অ্যাপ্রুভাল করবে। কিভাবে? রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। আর পিয়ার পদ্ধতি না থাকলে যাবে একটা দল, বাকিরা কোথায়, কিভাবে অ্যাপ্রুভাল দিবে? সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আপনাকে যা কিছু করার এইভাবে এখনই চিন্তা করতে। এই চিন্তার মধ্যে নির্বাচন নিয়ে শেষ কথা বলুন। নির্বাচন নিয়ে যে কথা শুনছেন, তার শেষ, নির্বাচন নিয়ে যে শেষ কথা আপনারা শুনতে চাই বা জনগণ শুনতে চাই, সেই কথা কি এখন পর্যন্ত শুনতে পেয়েছেন? মানে নির্বাচন নিয়ে শেষ কথা বলতে কি শুনতে চান? মানে নির্বাচন কখন হবে? কেউ বলছেন নির্বাচন যদি আপনি আমার কাছে জানেন, আপনি একটা কথা বলছেন নির্বাচন হলে কাল লাভ, না হলে কাল লাভ, এই একটা বিষয়। আচ্ছা, এবার আসেন, আমার যে নির্বাচনটা এখন আমরা চাচ্ছি, আমি ব্যক্তিগত ওপিনিয়ন এটা, সেটা কি আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব, এটাই কি আমার টার্গেট, নাকি ইউনূস সাহেবের রিমুভালটা আমার উদ্দেশ্য? কেন বলছি কথাটা? আপনি ইউনূস সাহেবকে এখান থেকে সরানোর পদ্ধতি 3টা। নাম্বার 1, ইলেকশন, নির্বাচন হইলি সে যাইতে বাধ্য, নো অপশন। নাম্বার 2, সে যদি তার বয়সের ভার দেখে নিজে চলে যায়। নাম্বার 3, যদি নির্বাচন দিল আর কোনো ফেতনা বাজলো বা নির্বাচন দিতে গড়িমসি হয় কোনো কারণে, তাহলে আন্দোলনের নামে সরিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে কোনটার সম্ভাবনা বেশি? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় ফাইনালি, আমরা যদি এইভাবে এট এ গ্লান্স প্রশ্ন করেন, লাভ ক্ষতিটা পরে আসি। সম্ভাবনা হইল এই, ইউনূস সাহেব কোনো ফেতনায় যাবেন বলে আমার কাছে মনে হয় না। কালকে যদি আন্দোলন নামে, পরে শুনবো কোনটা লাভ বেশি, সেই শিরোনামটা শুধু বলেন। কোনটা লাভ বেশি? হ্যাঁ, লাভের মধ্যে কোনটা লাভ বেশি? যদি বর্তমান সরকার হাঁটবে, যদি ইউনূস সাহেবের রিমুভাল হয়ে যায় নির্বাচন ছাড়া, তাইলে লাভ আওয়ামী লীগের বেশি। কারণ ইউনূস সাহেবও সরে গেল, এনটি আওয়ামী লীগ, আর অন্য কেউ ক্ষমতা আসলো না, তৃতীয়ত কেউ থাকবে, সে পরোক্ষভাবে হইল আওয়ামী লীগ। তবে আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই যে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে যে নির্বাচন এবং রাজনীতির সংস্কারের যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছেন খুব স্পষ্ট করে যে বড় দলগুলো নির্বাচন বা রাজনীতির যে বিষয়গুলোকে মেনে নিচ্ছেন, সেটি আসলে বাস্তবতার নিরীক্ষে নির্বাচন যাতে দ্রুত হয় সেই প্রশ্নে মেনে নিচ্ছেন। তাদের এই মতামতের সাথে আপনি একমত কিনা? বড় দলগুলো যেটা মেনে নিচ্ছে, হ্যাঁ, আমার মনে হচ্ছে সবাই উপলব্ধি করে ফেলেছে এর মধ্যে যে ডক্টর ইউনূসের পক্ষে এর থেকে তার সরকারের বড় কিছু দেওয়ার কোনো প্রত্যাশা মানুষ করছে না। কারণ গত 1 বছরে যে পরিস্থিতিতে রাষ্ট্রে বিরাজ করছে, তাতে করে সবাই আল্লাহ আল্লাহ করছে যে কখন উনি বিদায় নেবেন। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে ডক্টর ইউনূস আপনাদের সঙ্গে বৈঠকে, যেদিন সর্বশেষ 3য় দফা বৈঠক করলেন, সেদিন অভিযোগ করলেন যে নির্বাচন বানচাল করার জন্য পতিত স্বৈরাচার এরা এটা
ভুন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে, এবং সেটা আমি এখন ফয়েজের কণ্ঠেও দেখলাম একই কথা। পতিত স্বৈরাচারের কি কারণে এটা ভুন্ডুল করার চেষ্টা করবে? আমার ভাই রাজ্জাকিও বলেছেন, তারা তো আওয়ামী লীগ তো চায় যত তাড়াতাড়ি যাক ডক্টর ইউনূস, তারা বেঁচে যায়। তারা তো প্রতিদিন বলছে হটাও ইউনূস বাঁচাও বাংলাদেশ। সো যারা হটাও ইউনূস বাঁচাও বাংলাদেশ করে, তো হটাবে কি করে নির্বাচন যদি না হয়? ডক্টর ইউনূস গত 1 বছরে যেটা করেছে জাতির জন্য, তো একটা ইনস্ট্যান্স এখনো দেখাতে পারেন না। জুলাই অভ্যুত্থানের যে সনদ, সেটা যদি উনি উপহার দিতে পারেন, সেটাতে কি আছে না আছে, এটাতে কোনো যুগান্তকারী পরিবর্তন আসবে কিনা, সেটা একটা বিষয়। আমরা যদি 111-এর সরকার দেখি, তাদের দৃশ্যমান অনেকগুলো কাজ আছে। এখনো আমি এই যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসে আপনি তাদের কোনো সফলতাই দেখেন না? আমি সেই জায়গায় বলতেছি। জি বলুন। দৃশ্যমান কাজ 111 সরকার দেখিয়ে গেছেন, কিন্তু এই সরকারের দৃশ্যমান কাজ এখনো একটাও নাই। দৃশ্যমান কাজ শুধু এটুকু আছে, ডক্টর ইউনূস নিজের 666 কোটি টাকা জনগণের কর নিজে মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের জন্য 5 বছরের কর মওকুফ করেছেন। উনি গ্রামীণ ব্যাংকের শেয়ার, সরকারের যে শেয়ার, সেটা কেড়ে নিয়েছেন 15%, 25 থেকে 10 করেছেন। সব কিছু উন্নয়ন যা দেখছি, গ্রামীণ ফোনের জন্য বিশেষ সুবিধা দেওয়া, গ্রামীণ করা, ম্যান পাওয়ার ব্যবসা করা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেওয়া, এগুলো খুবই দৃশ্যমান। না, তাহলে সরকার নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার বা রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নে যে সংস্কার কমিশন এবং যে উদ্যোগ বা আলোচনাগুলো করছে, সেগুলো কি আপনি মনে করছেন লোক দেখানো? আমার মনে হয় যে আজকে খুব ভালো করে এই সরকারের একজন খুবই ঘনিষ্ঠ ব্যক্তি, জি বলুন, ডক্টর দেবপ্রিয় খুব ভালো করে ব্যাখ্যা দিয়েছেন। ডক্টর দেবপ্রিয় বলেছেন এই সরকারের এক্সিট নেওয়ার সময় হয়ে গেছে, কিভাবে এক্সিট নেবে তারা সেটাই চিন্তা করা উচিত। তার কামড় যতটুকু দেওয়ার, সে তার থেকে বড় কামড় দিয়ে বসে আছে, তাতে করে তার কিছুই হচ্ছে না। তো তাহলে আপনি বুঝে দেন যে তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরাই বলছে যে এই সরকার যা করতে যাচ্ছে কিছুই করতে পারবে না, এবং তার অতি তাড়াতাড়ি ইলেকশন কিভাবে দেবে এবং এক্সিট কিভাবে নেবে সেই চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে যাদের কাছ থেকে এক্সিট নেবে, তারা, উনি সরাসরি বলেছেন যে সনদ তারা করে যাচ্ছে, সেটা যে আগামীতে যে সরকার আসবে সে রাখবে, এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে আপনি এমন কোনো কিছু করে যান না যেটা আগামীতে যারা আসবে তারা রাখবে না। আপনি আপনার বিদায় কিভাবে নেবেন, শান্তিপূর্ণভাবে কিভাবে যাবেন সেই চিন্তা করেন। জি, আমিও মনে করি তাই। জি, আনিস আলমগীর অসংখ্য ধন্যবাদ। ফয়েজ ভাই আসতে চাই। ফয়েজ আহমেদ, আসলে যেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের রেফারেন্স দিয়ে যেটি আনিস আলমগীর বলছিলেন, আসলে সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে, এবং আমার প্রশ্ন ছিল যে নির্বাচন এবং রাজনীতির সংস্কারের প্রশ্নে সরকারের উদ্যোগগুলোকে তিনি লোক দেখানো মনে করছেন। আনিস আলমগীর ভাইয়ের কোনো প্রশ্নের রিপ্লাই না দেওয়ার জন্য আমাকে বললে আমি খুশি হতাম। ভাই আমার বড় ভাই, আমি ওনাকে বিব্রত করতে চাই না। অ্যাটলিস্ট এই সরকারের একটা অর্জন আমি বলি, আনিস আলমগীর মতো ভাইয়েরা এক্সপোজ হয়েছে। হ্যাঁ, ওনারা যেটা বলছেন, ধরুন সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে, এটা ভেরি ট্রু। সরকার নিজে জানে, পলিটিক্যাল পার্টিগুলি জানে, দেশের মানুষ জানে। আনিস আলমগীর ভাই দেখলাম একটা শোতে প্রফেসর ইউনূসের বাড়ির ঠিকানা বলে দিচ্ছে, কোন জায়গায় হামলা করতে হবে, কোন জায়গায় হামলা হতে পারে, এক ধরনের ইনসিস্ট। অতীতে কোনো সময় এই ধরনের বাস্তবতা ছিল না। সুতরাং এই যে কথাগুলি বলতে পারা, এটা একটা বড় ঘটনা যে আপনি এভাবে আলোচনা করা যাচ্ছে। বাক স্বাধীনতার প্রশ্নে, বাক স্বাধীনতা এখন এটা তো অর্জন করা এদেশের মানুষের, এই বাক স্বাধীনতা রক্ত দিতে হয়েছে এদেশের মানুষের। সুতরাং এখানে মৌলিক আলোচনায় যদি আমি আসি, সেটা হচ্ছে আপনি সরকারের এক্সিট প্ল্যান, এই সরকারকে যারা বসিয়েছে দায়িত্বে, কারা? অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলির সরকার ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের এক্সিট প্ল্যান সরকারকে করতে হবে না। সরকারের এক্সিট প্ল্যান এই দেশের জনগণ করবে, অভ্যুত্থানের সকল শক্তি করবে। সরকারের এক্সিট প্ল্যান নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। সরকার বা মানে অন্তত 111-এর সরকারের সঙ্গে এটাকে রেফারেন্স দেওয়ার কিছু নাই। এটা একটা অভ্যুত্থানের সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার। সুতরাং এই সমস্ত আলাপগুলি এটা অহেতুক আলোচনা।